রোডম্যাপ না হলেও নির্বাচনের জন্য প্রস্তুতি বিএনপি জামায়াতের। সন্ত্রাস এবং কালো টাকার ব্যবহার বন্ধে সতর্ক থাকার আহ্বান। চব্বিশের অভ্যুত্থানে বড় অংশীজন হলেও দলীয় নেতৃত্বে পিছিয়ে নারীরা। কৃষি থেকে ক্রীড়া নানা খাতেই আছে বঞ্চনার গল্প। ঈদ ঘিরে নাটোরে যত্রতত্র মিলছে জাল টাকার নোট। আতঙ্কে ব্যবসায়ীরা, দ্রুত ব্যবস্থা না নিলে ছড়িয়ে পড়ার শঙ্কা। এবং ফিফার নিষেধাজ্ঞায় থেকে মুক্ত হলো বাফুফে। ফুটবলের উন্নয়নে বিশ্ব ফুটবল সংস্থার আর্থিক বরাদ্দ পেতে বাধা নেই। স্বাগত এখন সকালে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হলেও অভ্যন্তরীণভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশের প্রধান বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত। বিএনপি বলছে কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ে রীতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। আর জামায়াতের দাবি, হাসিনা আমলে অলিখিত রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার পর এবার সংসদীয় এলাকাগুলোয় জনসংযোগ বাড়াতে মনোযোগ তাদের। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মত, দলগুলোর নির্বাচনের প্রস্তুতি হতে হবে পলিসি নির্ভর। সাথে নির্বাচন ঘিরে সন্ত্রাস এবং কালো টাকার ব্যবহার বন্ধে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক চর্চা শুরু হয়। এরই মাঝে আগে স্থানীয় সরকার নাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তা নিয়েও দলগুলোর মধ্যে দেখা যায় বিপরীতমুখী অবস্থান। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে, জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। এমন পরিস্থিতিতে বিএনপি চলতি বছর জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি ভোটমুখী প্রস্তুতি শুরু করেছে। জনসংযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করছে দেশের প্রধান এই রাজনৈতিক দলটি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে দলের এই শীর্ষ নেতা জানান, কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ে নেতারা ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমাদের নির্বাচনে যাওয়ার জন্য 7 দিন টাইম প্রয়োজন। আমাদের প্রার্থীরা তো দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, তারা আগেও কয়েকটা নির্বাচন করেছেন প্রায় সবাই, এবং নির্বাচন আমাদের জন্য নতুন কোনো কিছুই নয়। যারা নতুন রাজনৈতিক দল করছে তারা হয়তো নির্বাচন নিয়ে তাদের অনেক প্রস্তুতির দরকার, অনেক সময় দরকার। বিএনপির জন্য এটি প্রযোজ্য নয়। দেশের আরেক বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামীর ক্ষেত্রে বাস্তবতা কিছুটা ভিন্ন। দলটির সেক্রেটারি জেনারেল বলছেন, আওয়ামী লীগ আমলে সারা দেশে দলীয় কার্যালয় বন্ধ সহ অলিখিত রাষ্ট্রীয় নিষেধাজ্ঞায় ছিল তাদের দল। জুলাই বিপ্লবের পর নির্বাচনী এলাকাগুলোতে কর্মী সভা থেকে শুরু করে সভা সমাবেশের মধ্য দিয়ে জনসংযোগ বাড়িয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। ফ্যাসিবাদী সরকারের অত্যাচার, মামলা, হামলা, আমাদের কারা জীবন, রিমান্ড, আমাদের তো 5 জন একত্রিত হতে দেয়নি। ফলে আমরা তো দীর্ঘদিন মানুষের কাছে যাওয়া থেকে বঞ্চিত ছিলাম। নির্বাচনী এলাকাগুলোতে সম্ভাব্য প্রার্থী যারা, তাদেরকে যেতে বলছি, তারা সেখানে যাচ্ছেন, গণসংযোগ করছেন, মিটিং করছেন, সমাবেশ করছেন, কর্মী সম্মেলন করছেন, মানুষের পাশে থাকছেন। যে সময়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে, সে সময় বিশ্লেষকরা বলছেন, আগের মতো পরিচয়বাদী রাজনীতি বাদ দিয়ে দলগুলোর নির্বাচনের প্রস্তুতি হতে হবে জনমুখী। এর সাথে সন্ত্রাস, সহিংসতা ও কালো টাকা ব্যবহার বন্ধের পাশাপাশি জাতীয় স্বার্থে দলগুলোকে কথাবার্তায়ও সতর্ক থাকার আহ্বান তাদের। নেতাদেরকে কথাবার্তায় একটু সতর্ক হতে হবে, যাতে তারা গোটা জাতির কাছে একটা উল্টা মেসেজ না দেন। নির্বাচনে দুর্নীতি, সহিংসতা, সন্ত্রাস, কালো টাকার ব্যবহার ইত্যাদি, আমরা এত কিছুর পরে ওই কোনো কিছুই দেখতে চাই না, একটা সুন্দর নির্বাচন চাই। পলিটিক্যাল রাইভালরি থাকবে, কিন্তু সেইটা যেন ওই ম্যানিকিয়ান ভিউটাকে অ্যাডপ্ট করা না হয়, সেইখানে যেন এই ডিহিউম্যানাইজেশনটা না আসে, সেইখানে যেন আইডেন্টিটি পলিটিক্সটা যেন কাজ না করে, সেইখানে যেন মানুষের ওয়েলফেয়ার কোন দল কত উন্নতভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারে, কম্পিটিশনটা সেখানে হোক।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই ভোটের প্রতি নাগরিকদের আস্থা ফিরবে বলে মনে করছে দেশের বড় দুই রাজনৈতিক দল। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এদিকে নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টিও প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে দলের সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাহিদ ইসলাম। নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। বৈষম্যবিরোধী বা সমন্বয়ের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইয়া থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সূত্র ধরে গণ অভ্যুত্থান, যেখানে সম্মুখ সারিতেই ছিলেন নারীরা, অথচ মুক্তি মেলেনি তাদের। রাজপথ কিংবা রাজনীতিতে এখনও বৈষম্যের শিকার নারীরা। পুরাতন তো বটেই, নতুন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোতেও নির্বাচন কমিশনের বেঁধে দেয়া 33% নারীদের উপস্থিতি নিশ্চিতের কথা রয়ে গেছে শুধুই কাগজে কলমে। নারী দিবসে দেশের রাজনীতিতে তাদের অবস্থান নিয়ে বিস্তারিত জানাবেন মেহেরিন অ্যানি। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম থেকে 24-এর স্বৈরাচার তাড়ানোর আন্দোলন, নারীদের অংশগ্রহণ ছিল সমানে সমান। মিছিলের স্লোগানে উচ্চস্বর যেমন ছিল, তেমনি চরম নির্যাতনের মুখে দৃঢ় প্রতিরোধ করতেও সম্মুখভাগে ছিলেন নারীরা। তবে 24-এর বিপ্লবে নারী অংশীজনের যে আকাঙ্ক্ষা ছিল, বাস্তবে তার কতটুকু প্রতিফলিত হয়েছে? সর্বস্তরে নারীর নিরাপত্তায় বা কতটুকু নিশ্চিত করা গেছে? আমি কেন নীলক্ষেত থেকে গাজীপুরে আমি আমার বাসায় যাব, সেখানে কেন আমি রাতে 12টার সময় যেতে পারবো না? সার্ভে করছিল ওনারা যে নারীরা আসলে 5 আগস্টের পরে সেফ ফিল করছে কিনা। তো আমি স্বভাবতই কয়েকজনের সাথে কথা বলতে গেলাম। ম্যাক্সিমামেরই এই ইয়ে ছিল যে ও রাত প্রথমত রাতে বাসে যে যাবে এটা আর ভাবতেই পারছে না। চব্বিশে বদলে দেবার প্রত্যয় থাকলেও আদতে নারীর কপাল বদলায়নি। এ যেমন পলিসি মেকিংয়ে আন্দোলনের বড় অংশজন হলেও পরবর্তীতে ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকেন নারীরা। গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের হাত ধরে সম্প্রতি নতুন দল জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটলেও সেখানেও সম্মুখ সারিতে নারী নেতৃত্বের সংকট আছে। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীদেরকে আমরা রাজনীতির মাঠে একদম সক্রিয় এবং সামনের অগ্রবর্তী ভ্যানগার্ড ভূমিকায় দেখব, কিন্তু আমরা সেটার থেকে কিছুটা পিছিয়ে আছি। যে রাজনৈতিক আকাঙ্ক্ষা আমরা পরিস্ফুটন করতে চেয়েছি, কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তি বা পক্ষ এবং দল সেই পুরনো রাজনৈতিক ধারাকেই বারবার চর্বিত চর্বণ করে সামনের দিকে নিয়ে এসেছে। এই কোটা আকারে নারীদেরকে রাখার সংস্কৃতি আসলে দীর্ঘমেয়াদে ভালো ফল বয়ে আনবে না। সভাপতি এবং সাধারণ সম্পাদক, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একটি রাজনৈতিক দলে অন্তত 33% নারী প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি মানেনি কোনো দলই। বাধা কোথায় জানতে চাই ছাত্র দলের এই নেত্রীর কাছে। একটা মেয়ে মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে আসা বা রাজনীতি করতে আসা পর্যন্ত তার জীবনের যে বিভিন্ন ধরনের স্ট্রাগল থাকে, সেখান থেকে রাজনীতি করতে আসা কিন্তু তার জন্য একটা এক্সট্রা স্ট্রাগল। ডিসগ্রেসফুল মন্তব্য আমাদেরকে নিয়ে ক্রমাগত করা হচ্ছে, এটা রাজনীতিতে না আসার একটা অন্যতম বাধা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা নারীদের নিয়ে কাজ করছে, আমরা কাজ করছি। নারী রাজনৈতিক কর্মী হিসেবে আমি আশা রাখি এই সংখ্যাটা বাড়বে। পুরুষালী ব্যাটাগিরি দেখানো। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, পুরুষশাসিত সমাজ ব্যবস্থার প্রতিফলন ঘটে রাজনীতির মাঠেও। তাই নারী নেতৃত্বের সংস্কৃতি সেভাবে গড়ে ওঠেনি বাংলাদেশে। আমাদের রাজনীতির যে মঞ্চ, সেই মঞ্চে যে পুরুষালী ধাক্কাধাক্কি, এই ধাক্কাধাক্কিটা বন্ধ করা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য খুবই জরুরি। পুরুষালী ধাক্কাধাক্কি আপনারা বন্ধ করেন, আপনারা দেখবেন যে 33% কেন 51% অফ দ্য পপুলেশন ইজ উইমেন। সো জনসংখ্যার অনুপাতে নারীরা কিন্তু পার্টিতে চলে আসবে। রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে আগামীতে তারা যে ভোটে
সামিল হতে যাচ্ছেন, রাজনীতির মূল ধরনটাকে উল্টে দিতে পারেন, তাহলে দেখবেন নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হয়ে উঠতে পারছে। ৩৩ বছর নারী নেতৃত্বে কেটেছে বাংলাদেশের শাসন ব্যবস্থা। সেই বাস্তবতায় রাজনৈতিক দলগুলোতে আসলে নারী নেতৃত্ব যতটা থাকার কথা ছিল তা কতটুকু অর্জিত হয়েছে, আইন থাকলেও কতটা মানা হচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন দলীয় নারী নেতৃত্ব, এইসব প্রশ্নের যৌক্তিক উত্তরের খোঁজে এখনও রয়ে গেছে দেশের রাজনীতির ময়দান। নতুন বাংলাদেশে যে ভোট আসছে, নতুন রাজনীতির যে শুরু, সেখানে নারীরা বঞ্চিত হবেন না, এবারের নারী দিবস হোক সেই অঙ্গীকারের। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। বিশ্ব সভ্যতায় পুরুষের পাশাপাশি নারীর অবদানও কম নয়। বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির বড় একটি অংশে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়েই উঠেছে নারীর পরিশ্রম আর অনুশীলনের উপর ভিত্তি করে। তবে কালে কালে সেই ভূমিকার স্বীকৃতি থেকে বঞ্চিত নারীরা, এমনকি যুগ যুগ ধরে কৃষিক্ষেত্রে ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত হচ্ছেন গ্রামীণ এই নারীরা। অর্থনীতিবিদরা বলছেন, কৃষিকাজে নারী শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে। প্রকৃতিতে বসন্তের বাতাস বইছে, রাবার বনে শুকনো পাতার মিছিল, শাখা প্রশাখায় নয়া জীবনের উন্মেষ। প্রকৃতির এমন আবহে জেগে ওঠে শুভ্রতার সকাল। বনের ঝরে পড়া পাতায় জীবিকা খুঁজতে ছুটে আসে একদল নারী। ঝরে পড়া রাবার পাতায় দুবেলা খাবারের জোগাড় হয় পাতাকুরানীদের। 50 আম্বিয়া খাতুন তাদেরই একজন। স্বামী সন্তানের পাশে থেকে দুমুঠো খাবারের সন্ধানে রোজ তার টাঙ্গাইলের মধুপুরের জিগলবাদ গ্রাম থেকে বাগানে আসা। জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। আম্বিয়ার মতো অন্যরাও কুলুর বলদ, আদ্যপ্রান্ত ঘানি টানছেন সংসারের। তবে দিন শেষে হাতে পাওয়া মজুরিতে নুন আনতেই পান্তা ফুরায়। কামাই করলে খাহাম না, খাহাম না, মার পেটনে পড়ছি পর্যন্ত এই কাজ না করা হলে খাই, নালে যে হত্যা মারি আমরা। খড়ি নেতাছি, কষ করতেছি, বাগানে রেতাছি, এই কুশাল খেত, ভুট্টা খেত, যা যে কাজ পাই তখন সেই কাজই করি। দিন হাজিরা না হলে 400 টাকা পড়ে না, মানে চলে না, সংসারে এরকম চলে না, 250 টাকা এরকম হয়। কিশোরীর নাম সেলিনা বিশ্বাস। অভাব ঘোচাতে রাজশাহীর প্রত্যন্ত গ্রাম থেকে স্বামীকে নিয়ে পা বাড়িয়েছে শহরের পথে। কাজের সন্ধানে এখন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বোরার বাজার এলাকায় চড়ার উদ্দূর মাথায় করে ভর দুপুরে লালমাটির বুকে করছে কোদালের কসরত। পুরুষ শ্রমিকের সঙ্গে তাল মিলিয়ে মাটি খুঁড়ে তুলছে হলুদ। দিন শেষে মজুরি জোটে মাত্র 2 থেকে 250 টাকা। একলা সংসারের কাজে হয় না দেখে যে আমি লগে টুকটাক কাজ করতেছি। পুরুষরা সারাদিন কাজ করে 500 কি 400 এরকম করে পড়ে পুরুষ গো, আর আমাদের তো মহিলা গো কোনো কাজের নাই, দাম নাই। দুঃখে দুঃখে জন্ম গেল। বড়ই ক্লান্ত কান্দুরি বেগম। কামারশালার হাপড়ের মতো তার চলছে ফুসফুস। কান্না চেপে আসা গলায় তবুও সান্ত্বনার গীত। সুরের মোহে একটুখানি ক্লান্তি দূর করার চেষ্টা। 25 পয়সা থেকে শুরু হয় তার কাজ। জীবন সায়ান্নে মজুরি এখন 200 টাকা। তবে দ্রব্যমূল্যের চড়া বাজারে তা বড়ই ক্ষুদ্র। এই জনপদের কৃষি অর্থনীতিতে গ্রামীণ নারীদের মজুরি পুরুষের অর্ধেকেরও কম। ছুটু ছুটি আসছিলাম, তো বায়া কাম করাইছিল, 5-4 মহিনা কাম করছি, 8 মহিনা কাম করছি। মার পেটে তো পরিস্থিতি কষ্ট করি, বাপ নাই, বাই নেই, মা থাকেও নেই, মা কাম করলে খায়, না করলে খায় না। 200 কি হয়, খাওয়াই চলে না, মানে কোনো রকম নুন পানি পান্তা। আমরা কোনো বাতা পাই না, কোনো কাটকুট দেয় না, কোনো উপবৃত্তির কোনো ঈদ দেয় না। বুলা ভান স্কুলে পড়াই এখন তার কোনো উপবৃত্তি নেই। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, দেশের কৃষির উৎপাদন বাড়াতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। সেই সাথে কৃষিকাজে নারী শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। মজুরি নীতিমালা বা বেতন নীতিমালা থাকা দরকার, যেটা গার্মেন্টস সেক্টরে বা শ্রম বাজারে হয়ে মানে কিছুটা কার্যকর হচ্ছে, কিন্তু কৃষি ক্ষেত্রে এটার কোনো কার্যকারিতা নাই বা এটার কোনো ডকুমেন্ট বা নীতিমালা নাই। এবং সরকারিভাবে নীতিমালা প্রণয়ন করতে হবে যাতে করে একজন নারী তার ন্যায্য মূল্যটা, ন্যায্য মজুরিটা সে দিন শেষে পায়। শুধু উৎপাদন নয়,
কৃষিপণ্য বাজারে পৌঁছানো এবং বিক্রি সহ সব কাজে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে কৃষিখাতে নারী উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণ ও সহায়তা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। ফুটবল থেকে ক্রিকেট ক্রীড়াঙ্গনে বারবারই দেশের জন্য সাফল্য বয়ে এনেছেন নারীরা, কিন্তু এত অর্জনের পরেও নীতি নির্ধারণী জায়গায় তাদের অবস্থান একেবারে শূন্যের কোটায়। এজন্য অবশ্য দেশের সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক নৈরাজ্য আর পুরুষতান্ত্রিকতাকেই দুষছেন নারী ক্রীড়াবিদরা। বাকিটা দেখুন প্রতিবেদনে। হাফ প্যান্ট পরে ফুটবল খেলা একটা সময় যেখানে অবিশ্বাস্য ঘটনা, সেই ময়মনসিংহের অজপাড়া কলসিন্দুর গ্রাম থেকে উঠে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে দেশের নারী ফুটবলাররা। শুধু ফুটবল কেন, ক্রিকেট, ভারোত্তোলন, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টনের মতো খেলাধুলায়ও নারীরা দেশ থেকে বিদেশে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তবে সাফল্য আসলেও নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে দেশের নারীদের প্রতিনিধিত্ব অনেকটাই কম। বিগত সময়ে এই দৃশ্য সবারই দেখা। এমনকি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও এই চিত্রের বদল হয়নি এতটুকু। স্পোর্টস অঙ্গনে আপনি খেয়াল করবেন যে রাজনীতিটা এখন অনেক বেশি। সচিব এই লেভেলের লোকজনদেরকে আসলে আপনার এখানটাতে প্রেসিডেন্ট হিসাবে নেওয়া হয়। এশিয়ান সুইমিং ফেডারেশনের সুইমিং টেকনিক্যাল কমিটি মেম্বার ছিলাম, ওখানেও আমি দেখেছি এবং ওইখানে আমি কাজ করেছি। কিন্তু আমাদের দেশে যখনই আসা যায়, যখনই চিন্তা করা যায়, তখন কি করে আমাকে পিছনে ফেলবে, সেইটা হচ্ছে তাদের সবচেয়ে চিন্তা ভাবনা থাকে। আসলে আমাদের এখানে গোটা ক্রীড়াঙ্গনে নারীদের মেধাকে মূল্যায়ন না করায় দিন শেষে নিজেদের ক্ষতি হচ্ছে বলে মনে করেন সাবেক খেলোয়াড় এবং কোচরা। সুইমিংয়ের সাথে জড়িত ছিল না, যারা চেয়ারে বসলে অন্যদের দিয়ে কাজ করাবে, এইরকম লোকদেরকে যোগ্য জায়গায় মানে এই ফেডারেশনের বড় বড় জায়গা দিয়ে দেওয়া হয়। ফেডারেশনের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না, একটা ধস কিন্তু এসেই গেছে। পুরুষতান্ত্রিক সমাজের যে একটা থিঙ্কিং আছে, এটা তো অ্যাকচুয়ালি আমরা চাইলেই চেঞ্জ করতে পারবো না। কিন্তু তারা যদি অনেক জায়গায় আপনার কোয়ালিফাইড ফিমেল প্লেয়ার বলেন বা কোচ বলেন আছে, কিন্তু তারপরেও তারা ফিমেল হিসাবে তাদেরকে ট্রিট করা হয়। এই যে মন মানসিকতাটা, এই মন মানসিকতাটাই তো যতক্ষণ চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সেক্টরেই টপ লেভেলে কোনো ফিমেলকে পাবো না। যোগ্যতা থাকা সত্ত্বেও যে অপশক্তি ক্রীড়াঙ্গনে নারীদের দমিয়ে রাখার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হবে বলে মনে করেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। মেন্টালি স্ট্রং থাকতে হবে, দৃঢ় মনোবল থাকতে হবে এবং এইম থাকতে হবে, অ্যাম্বিশন থাকতে হবে, টার্গেট থাকতে হবে, তাহলেই এগিয়ে যেতে পারে। কাউকে দোষ দিতে চাই না, ওটা আমাদেরকে আদায় করে নিতে হবে। হ্যাঁ, যে আমরা যদি সচল হই, আজকে না হোক 2 দিন পরে, 2 দিন পরে না হোক 10 দিন পরে, এরকম করে একদিন না একদিন হয়তো এটার প্রতিফলটা আসবে, কিন্তু কাউকে না কাউকে এটার হালটা ধরতে হবে। নারীরা পিছিয়ে থাকলেও দেশে স্পোর্টস কেন্দ্রিক অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনগুলোতে পুরুষের পাশাপাশি নিজেদের মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে ক্রীড়াঙ্গনে সাফল্যের ঝুলিকে আরও বেশি সমৃদ্ধ করার স্বপ্ন দেখেন দেশের নারী খেলোয়াড়রা। শুধু স্বপ্ন দেখেন না, এটা বাস্তবায়ন হবে এমনটা আশাও করেন দেশের বর্তমান এবং সাবেক নারী খেলোয়াড়রা। শরীফ রওশন, এখন, ঢাকা। জীবনের সন্ধিক্ষণে ধর্ষণের শিকার মাগুরার শ্রীপুরে 8 বছরের শিশুটি। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু শেখ সহ 2 জনকে গ্রেফতার করা হলেও ভুক্তভোগী শিশুটি এখন ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্টে আছে। এই ঘটনায় দায়িত্বহীন এবং বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবি জানিয়েছেন সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তোলা নারীরা। বিকেলে সংসদ ভবনের সামনে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নিপীড়ন এবং সহিংসতার বিরুদ্ধে আয়োজিত সমাবেশে দাবি জানান তারা। বলেন, নারীদের ওপর চলমান বিভিন্ন হামলা এবং নিপীড়নের দায় সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে। একই সঙ্গে নারীদের হয়রানি, গণহামলা রোধ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতেও জরুরি ব্যবস্থা নেওয়া সহ 5 দাবি তুলে ধরেন তারা। এই সময় তাদের হাতে ছিল সহিংসতা বিরোধী নানা ধরনের প্ল্যাকার্ড। এরপর মানিক মে এভিনিউতে একটি প্রতিবাদ মিছিল করে সমাবেশ শেষ করেন আন্দোলনকারীরা। দেশে নারী নির্যাতন সহ বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি সহ সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। বিদেশেও নারীরা প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছেন। উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাস্তাঘাটে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের প্রবণতা বিপজ্জনক। এসব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য এবং অস্থিতিশীল সৃষ্টি করছে। নারী নির্যাতন সহ সব নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করে দেশে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগেই নাটোরে তৎপরতা বেড়েছে জাল টাকার ব্যবসায়ীদের। ফলে 200, 500 এবং 1000 টাকার জাল নোট দেখা মিলছে সহজেই। আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের বুথের মাধ্যমেও জাল টাকা ছড়িয়ে পড়ায় আতঙ্কে ব্যবসায়ীরা। তবে যথাযথ ব্যবস্থা না নিলে ঈদে জাল টাকার মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোরের ব্যবসায়ী আল আমিন সম্প্রতি কানাইখালীর একটি বেসরকারি ব্যাংক থেকে 60,000 টাকা তুলেন। এরপর সেই টাকা অন্য আরেকটি ব্যাংকে জমা দেবার সময় 1000 টাকার একটি জাল নোট শনাক্ত হয়। আল আমিন জানান, বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলেও নোটটি পরিবর্তন করতে অস্বীকৃতি জানান তারা। আমাকে একটা জাল নোট বের করে দিল, পরে টাকাটা নিয়ে এসে আমি ব্যাংকে জমা দিই, তারা স্বীকার করে না। এভাবে আমরা ভোগান্তি হচ্ছি, ব্যাংক থেকে এভাবে জাল নোট দিচ্ছে আমাদেরকে। ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে নাটোরে অন্তত 100 কোটি টাকার লেনদেন হয়। তবে ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বুথেও মিলছে জাল টাকা। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে ঈদে জাল টাকা ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বাজারে ইদানিং অনেক জাল টাকা ছড়াছড়ি, এখন এতে আমরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হই। যে টাকাটা আসলে আমরা চেকিং করতে যাই অনেক সময় চলে আসে, এটা তখন আমাদেরকে ছিঁড়ে ফেলতে হয় বা আমাদেরকে পাঞ্চ করে ফেলতে হয়। আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি, পরে খোঁজ নিলাম আমাদের এই মার্কেটের অনেক দোকানদারই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আমরা ব্যাংকে যখন লেনদেন করতে যাই, ব্যাংকের টাকা থেকেও আমরা নকল পেয়েছি। একজন সারাদিনে ব্যবসা করে তার আয় হয় 500,000 টাকা। এই 500,000 টাকা যদি জাল আসে, তার আর পুঁজি থাকে, পুঁজি থেকে চলে যায়। বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, 1000 টাকার নোট, 500 টাকার নোট আর 200 টাকার নোট অ্যাভেলেবল মার্কেটে যায়, এবং জালগুলো খুব নিখুঁত জাল। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, জাল টাকা চেনার উপায় খোঁজার পাশাপাশি সাবধানতার সাথে লেনদেন করতে হবে। একই সাথে এর উৎস খুঁজে বের করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। জাল নোটের বিষয়ে আমরা চেস্ট শাখা হিসাবে যে দায়িত্ব পালন করি, এখানে একটা জেলা জাল নোট প্রতিরোধ কমিটি আছে, ডিসি স্যারের নেতৃত্বে। সেটা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। তাছাড়াও প্রত্যেক রোজার ঈদে এবং কোরবানি ঈদে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে সবসময় যে ভিডিও ক্লিপ প্রেরণ করে বাংলাদেশ ব্যাংক, সেটা আমরা গুরুত্বপূর্ণ স্থানে শহরের, তাছাড়া প্রত্যেকটা শাখায় এটা টেলিকাস্ট করা হয়। তাই প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জাল টাকা ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। মাহবুব হোসেন, এখন নাটোর। 5 মাসের ব্যবধানে আবারও আগুনে পুড়েছে খাগড়াছড়ির দিঘি নালার লারমা স্কোয়ার বাজার। গেল রাত 2:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোর 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে 1.5 ঘন্টার আগুনে পুড়ে যায় লারমা স্কোয়ারের 10 থেকে 12টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় লারমা স্কোয়ার বাজারের অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। টাঙ্গাইলে লোহজং নদীর ওপর প্রায় 90 লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে অন্তত 30,000 মানুষ। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলা আর ঠিকাদারের গাফিলতিতেই ভোগান্তি পৌঁছেছে চরমে। এলজিইডিকে বারবার সংযোগ সড়ক নির্মাণের কথা বলেও কোনো সুরাও হয়নি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। এদিকে এলজিইডি কর্তৃপক্ষ বলছে, বাজেট না থাকায় হয়নি সংযোগ সড়কটি। বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর, বাসারচর, লাউজানা, বাইমাইল সহ অন্তত 20 গ্রামের মানুষের জনদুর্ভোগ লাঘবে উপজেলা পরিষদের অর্থায়নে 87,91,000 টাকা ব্যয়ে লৌহজং নদীর ওপর 40 মিটার সেতুর দরপত্র আহ্বান করা হয়।
মেসার্স প্রত্যুষ বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণ করলেও এর সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না সেতুটি। এর কারণ হিসেবে এলজিইডির দায়িত্বে অবহেলা ও ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। রয়েছে সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও। এ বিষয়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের অবগত করেও হয়নি কোনো সুরাহা। একটা মোটরসাইকেল নিয়ে বাইসাইকেল না আসলে চিলাবাড়ি এবং কি নয় কাকমারা যাইতে হয়, ঘুরে আসতে হয়। বেশি ভোগান্তিত হচ্ছে আপনার বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, আসতে পারতেছে না। তারপরে বয়স্ক বৃদ্ধ যারা আছে এরা এখান থেকে উঠতেই পারে না, নামা ওঠা খুবই কষ্ট তাদের জন্য। ব্রিজের ওই মাত্রা আর এই মাত্রায় যদি মাটি ফেলাই দিত তাহলে মুরব্বী মানুষ আছে, ছাত্র আছে, এরা যাতায়াত করতে ভালো হইতো। আমাদের এই ব্রিজ দিয়ে যেতে অনেক অসুবিধা হয়, কারণ ওই সাইডও ভাঙ্গা, এই সাইডও ভাঙ্গা। এই জায়গাতে উঠলাম তো আমরাই উঠতে পারতাছি না, তো অনেক পোলাপানরাও তো উঠতে পারে না। সংযোগ সড়কের ব্যাপারে এলজিইডি ও ইউএনওকে অবগত করেও কোনো লাভ হয়নি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। তবে জনদুর্ভোগ লাঘবে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন তিনি। আমরা বলছি যে দ্রুত কাজটা সেরে দিতে, কিন্তু তারা এলজিডি থেকে কাজটা দ্রুত সেরে দিছে না। তার জন্য মানুষ অনেক লোক চলাফেরা করতে কষ্ট হচ্ছে। এদিকে সচেতন মহলের দাবি, পরিকল্পনাবিহীন উন্নয়ন ও কাজ বরাদ্দে স্বজনপ্রীতির কারণে স্বস্তির পরিবর্তে বেড়েছে দুর্ভোগ। আর ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর দাবি, ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে। ব্রিজটা তো নির্মিত হয়েছে অপরিকল্পিতভাবে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটে, যুবক ছেলেমেয়েরাই সেখানে ভালো করে চলতে পারে না। দুই পাশের রাস্তার সাথে মূল ব্রিজের যে কানেকশনটা, সংযোগটা, এটা সুন্দর হয় নাই। আমাদের ওখানে যে মাটিটা ধরা ছিল তার থেকে আরেকটু বেশি মাটি দিয়ে মনে করেন যে মানুষ যদি চলাফেরা করতে পারে সেটা আমরা করে দিয়েছিলাম। ওর থেকে বেশি মাটি তো মনে করেন যে রাস্তা করার তো আমাদেরই ছিল না, টেন্ডারে ছিল না। এ বিষয়ে এলজিইডি কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় নির্মাণ হয়নি সংযোগ সড়ক। এটা হয়তো পরিষদে আবার উঠাতে হবে, যে ওখানে স্ট্রাকচার আমরা করে দিচ্ছেন, এখন হলো বাকি যে রিমেনিং ওয়ার্কগুলো ওখানে জনগণের দুর্ভোগ লাভের জন্য কিংবা যাতায়াতের জানি স্মুথলি করতে পারে, বাকি যে রিমেনিং কাজগুলো এই অর্থ বছরে নিয়ে ব্রিজটা প্রজেক্টটা ফুলফিল করা যায় কিনা, এটা এই অর্থ বছরে পরিষদের ফান্ড থেকে আমি প্রপোজাল রাখব। দ্রুত সময়ের মধ্যে নির্মাণ হবে সেতুটির সংযোগ সড়ক, লাঘব হবে জনদুর্ভোগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখন টাঙ্গাইল। সরবরাহ কমায় সাতক্ষীরার বাজারে বেড়েছে সবজির দাম। প্রকারভেদে বিক্রি হচ্ছে 5 থেকে 15 টাকা বাড়তি দামে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সাতক্ষীরার বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, সবজির সরবরাহ কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন, আর বাজারে প্রশাসনের নজরদারি কেমন দেখছেন? রওশন, সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে আজকে পাইকারিতে কিন্তু সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় 5 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে আমরা দেখেছি। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত শীতকালীন যে সবজিগুলো বাজারে আসতো সেটির সরবরাহ কমার কারণে মূলত এই শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম বাড়ছে। একই সাথে নতুন করে যে সবজিগুলো এখন বাজারে আসে সেগুলোর দাম সবচেয়ে বেশি, বিশেষ করে সজিনার ডাঁটা, পটল, উচ্ছে, এই সমস্ত সবজির দাম কিন্তু অনেকটা বেশি। এখানে প্রতি কেজি উচ্ছে আজকে বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 100 টাকা, এটি পাইকারিতে। খুচরা পর্যায়ে যে কিন্তু আরো 5 থেকে 10 টাকা কিন্তু বাড়ে। এছাড়া পটল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজিতে, যেটি গত সপ্তাহে ছিল 70 থেকে 75 টাকা কেজি। একই সাথে এখানে সবচেয়ে কম দামে যে পণ্যগুলো বিক্রি হচ্ছে তার মধ্যে রয়েছে টমেটো এবং বেগুন। টমেটোর দাম কিন্তু এখন 2 টাকা থেকে 3 টাকা কেজি প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে। যদিও ব্যবসায়ীরা বলছেন যে কৃষকরা প্রচুর পরিমাণে টমেটো চাষ করেছিলেন, সেই টমেটোগুলো এখন একসাথে বাজারে আসার কারণে মূলত টমেটোর দামটি কমেছে। এছাড়া বেগুনের দাম গত সপ্তাহ ছাড়া কিন্তু কিছুটা বেড়েছে। বেগুন গত সপ্তাহে যে বেগুনটি বিক্রি হচ্ছিল রোজার আগে সেটি বিক্রি হচ্ছিল 20 থেকে 25 টাকা কেজিতে, সেটি এখন বিক্রি হচ্ছে 35 থেকে 55 টাকা পর্যন্ত, সেটি পাইকারিতে। খুচরায় যে কিন্তু দাম আরো কেজিতে 4 থেকে 5 টাকা বেশি বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 15 টাকা থেকে 16 টাকা কেজিতে। প্রতি পিস লাউ এখানে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়। এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে। সব মিলে
মিলিয়ে অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে, কাঁচা কলা, কচু, এগুলোর দাম কিন্তু প্রতি কেজিতে গত সপ্তাহ ছাড়া 5 থেকে 10 টাকা বেড়েছে। এছাড়া ক্ষীরায় যদি রমজানের সবচেয়ে বেশি চাহিদা বাড়ে, ক্ষীরায় কিন্তু বিক্রি হচ্ছে এখন বর্তমানে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে, যেটি রোজার আগে 20 থেকে 25 টাকা ছিল। এটি কিন্তু দ্বিগুণ দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। মূলত ক্ষীরায় এবং যে গাজর, এই দুটি পণ্যের দাম কিন্তু, দুটি সবজির দাম সবচেয়ে বেশি হয়েছে বলে তারা জানিয়েছেন, কারণ রোজার সময় এই দুটি সবজির চাহিদা বাড়ে, যে কারণে মূলত এই দুটি সবজির দাম এখানে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে 25 টাকা কেজিতে। এছাড়া আলু রয়েছে, আলু বিক্রি হচ্ছে 17 টাকা থেকে 20 টাকা কেজিতে। এগুলো কিন্তু পাইকারি দামে বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে যে প্রতিটি পণ্যের দাম কিছুটা বাড়তি বিক্রি হচ্ছে। এছাড়া সবচেয়ে কম দামের ভিতরে আমরা বলছিলাম যে টমেটো বিক্রি হচ্ছিল। সেই টমেটো মূলত এখানকার মাছের ঘেরগুলো রয়েছে, ঘেরের আইলে প্রচুর পরিমাণে মাছের যে ঘেরের আইলগুলোতে এখানে টমেটো চাষ করা হয়, এবং এই টমেটোগুলো কিন্তু বাজারে একযোগে আসার কারণে মূলত দাম কমে যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই বাজারে কিন্তু আজকে বেশ কম পরিমাণ সবজি আমরা দেখেছি। যে অন্যান্য সময় যে পরিমাণ সবজি বাজারে আসে সেই তুলনায় সবজির সরবরাহ কমেছে, যে কারণে মূলত বাজারে সবজির দামটি ওঠানামা করছে বলে ব্যবসায়ীরা বলছেন। তবে বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে, কারণ নতুন করে অনেকে সবজি চাষ করছেন। নতুন সবজিগুলো যখন একসাথে বাজারে আসতে শুরু করবে তখন আবারও সবজির দাম কিন্তু কমতে পারে, এবং এই যে সবজি সরবরাহ বাজারে বাড়তে পারে এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো সব মিলে এই ছিল আমার কাছে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে সবজি বাজারের সবশেষ তথ্য। রওশন। এবার আন্তর্জাতিক। প্রায় 5 বছর পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার 2 সপ্তাহ পর ফের বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। তবে ঠিক কী কারণে হঠাৎ করে ভ্রমণ পিপাসুদের ভ্রমণ অনুমতি বন্ধ করা হলো তা স্পষ্ট করেনি কিম জং উন প্রশাসন। এ অবস্থায় পিয়ংইয়ংয়ের সংকটাপূর্ণ অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা বাড়ছে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। করোনা মহামারীর কারণে 2020 সালে আন্তর্জাতিক পর্যটকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে উত্তর কোরিয়া। এরপর 2023 সালের মাঝামাঝি সময়ে বিধিনিষেধ কমাতে শুরু করে দেশটি। এরই অংশ হিসেবে 2024 সালে রাশিয়ান পর্যটকদের জন্য নিজেদের দুয়ার উন্মুক্ত করে পিয়ংইয়ং। পর্যটন খাত চাঙ্গা করার মাধ্যমে অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে গেল 20 ফেব্রুয়ারি প্রথমবারের মতো পশ্চিমা ভ্রমণ পিপাসুদেরও প্রবেশ অনুমতি দেয় উত্তর কোরিয়া। তাও কেবল প্রত্যন্ত পূর্বাঞ্চলীয় শহর রাসনে ঢোকার জন্য দেয়া হয় অনুমতি। এবার 2 সপ্তাহ পরে সেই পথটাও বন্ধ করে দিল কিম জং উনের দেশ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব এলাকায় ভ্রমণ বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে বেশ কয়েকটি পর্যটন সংস্থা। তবে কিম জং উন প্রশাসন এখনও কিছুই জানায়নি। এই অবস্থায় যারা এপ্রিল ও মে মাসে উত্তর কোরিয়ায় সফরের পরিকল্পনা করছেন তারা নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত ফ্লাইট বুকিং থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন পর্যটন সংস্থা। উত্তর কোরিয়া ভ্রমণে নজরদারি আর তল্লাশির ভোগান্তির পাশাপাশি ফোন ও ইন্টারনেট সংযোগ না পাওয়ার অভিযোগ আন্তর্জাতিক ভ্রমণ পিপাসুদের। ছবি বা ভিডিও করার মাধ্যমে ঘুরে বেড়ানোর স্মৃতিটুকু বন্দি করে রাখার জো নেই। তাই পর্যটকদের জন্য উত্তর কোরিয়া যতটা না আগ্রহের তার চেয়েও বেশি আতঙ্কের নাম বলে মনে করেন অনেকেই। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে 2019 সালে প্রায় 3,50,000 বিদেশি পর্যটক উত্তর কোরিয়া ভ্রমণ করেছিলেন, যাদের 90% ছিলেন চীনা নাগরিক। ওই বছর অতিরিক্ত রাজস্ব আয় হয়েছিল $175 মিলিয়ন। এছাড়া 2024 সালে অন্য কোনো দেশের পর্যটক ভ্রমণ না করলেও অন্তত 900 রাশিয়ান পর্যটক উত্তর কোরিয়া সফর করেছেন, যা থেকে উত্তর কোরিয়া রাশিয়ার সম্পর্ক আরও গভীর হওয়ার আভাস মেলে বলে মনে করেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের ক্রিপ্টোকারেন্সির রিজার্ভ তৈরির নির্বাহী আদেশে স্বাক্ষর করে হইচই ফেলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের দিকে এগোচ্ছেন মার্কিন এই প্রেসিডেন্ট। তবে বিনিয়োগকারীদের শঙ্কায় দুশ্চিন্তায় প্রভাব পড়েছে ক্রিপ্টো বাজারে। 6% মতো কমে বিটকয়েনের দাম। হোয়াইট হাউসের ক্রিপ্টো নীতি প্রধান ডেভিড সেক্স জানিয়েছেন এর ফলে 1 পয়সাও ক্ষতি হবে না করদাতাদের। তৌহিদুর রহমানের আরও একটি প্রতিবেদন।
Bitcoin is going to the moon, as we say. It's going to the moon. I want America to be the nation that leads the way, and that's what's এভাবেই নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বেশ চাঙা হয়ে ওঠে ক্রিপ্টো বাজার। জানুয়ারির মাঝামাঝি সময়ে রেকর্ড সর্বোচ্চ $1,09,000 উপরে পৌঁছায় বিটকয়েনের দাম। এরপর থেকেই ধীরে ধীরে কমতে থাকে ক্রিপ্টোকারেন্সির দর। $1,00,000 নিচে নেমে বাজার ওঠানামা করতে শুরু করে বিটকয়েনের। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে তথাকথিত মিম কয়েনগুলো। বিশেষ করে ট্রাম্পের চালু করা ট্রাম্প কয়েনের দাম ফেব্রুয়ারিতে কমে যায় সর্বোচ্চ 70%। তবে ততক্ষণে মিম কয়েনের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার ক্রিপ্টো সম্পদ অর্জন করেন ট্রাম্প। এভাবেই যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টোকারেন্সির সাম্রাজ্য করার পথে এগুচ্ছেন অপ্রতিরোধ্য গতিতে, যার অধিপতি হতে চান ট্রাম্প নিজেই। এরই অংশ হিসেবে এবার যুক্তরাষ্ট্রে বিটকয়েনের কৌশলগত রিজার্ভ গড়ে তুলতে স্থানীয় সময় বৃহস্পতিবার নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়ায় 6% মতো কমে যায় ক্রিপ্টোকারেন্সির দর। এমনকি নতুন এই মজুত মার্কিনদের কিভাবে উপকৃত করবে তাও স্পষ্ট নয়। এই অবস্থায় হোয়াইট হাউসের ক্রিপ্টো নীতি প্রধান ডেভিড শেক্স জানিয়েছেন, এই রিজার্ভ গঠনে কেবল ফৌজদারি এবং দেওয়ানি মামলায় জব্দ করা বিটকয়েন ব্যবহার করা হবে। এর অর্থ হলো এতে করদাতাদের 1 পয়সাও খরচ হবে না, আর্থিক বোঝা বহনের ঝুঁকিও নেই। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রায় 2 লাখ বিটকয়েন আছে বলে জানান হোয়াইট হাউসের ক্রিপ্টো নীতি প্রধান, যার বর্তমান বাজার মূল্য $17 বিলিয়ন। সম্প্রতি বিটকয়েন ছাড়াও 4টি ডিজিটাল মুদ্রাকে কৌশলগত রিজার্ভে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প, যেখানে রয়েছে ইথেরিয়াম, XRP, সোলানা ও কার্ডানো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যুদ্ধবিরতিতে রাজি না হলে নতুন নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপ করা হবে রাশিয়ার ওপর। শুক্রবার মস্কোকে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এ কথা জানান তিনি। বৃহস্পতিবার রাতভর ইউক্রেন ভূখণ্ডে হামলার পরদিনই রাশিয়ার ওপর চটেছেন ট্রাম্প। বলেন, দেরি হওয়ার আগে রাশিয়া এবং ইউক্রেনকে আলোচনার টেবিলে বসতে হবে। যদিও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নতুন নয়। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপান থেকে এখন পর্যন্ত প্রায় 21,000 নিষেধাজ্ঞা জারি হয়েছে মস্কোর উপর। এবার খেলার খবর। ক্রয় বিক্রয় এবং লেনদেনের স্বচ্ছতা পাওয়ায় 2018 সালে দেয়া নিষেধাজ্ঞা বাফুফের ওপর থেকে তুলে নিল ফিফা, যে কারণে ফিফার অনুদান স্বাভাবিক কিস্তিতেই পাবে বাফুফে। এমনটাই জানালেন সহ সভাপতি ফাহাদ করিম। এছাড়া নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশের ফুটবল উন্নয়নে ফিফায় তহবিল চাইতেও পারবে বলে মনে করছেন বাফুফের এই কর্তা। আরও জানাচ্ছেন এসকে শাওন। দেশের ফুটবলের উন্নয়নে ফিফা থেকে আর্থিক বরাদ্দ পায় বাফুফে, তবে সেই অর্থ ব্যয় করার ব্যাপারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা না মানায় 2018 সালে আর্থিক নিষেধাজ্ঞার কবলে পড়ে ফেডারেশন। বাফুফের নতুন কমিটি ক্রয় বিক্রয় ও লেনদেনের স্বচ্ছতা দেখানোয় দীর্ঘ সময় পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা, যে কারণে তাবিদ আওয়াল নেতৃত্বাধীন কমিটিতে এখন স্বস্তির হাওয়া। ফিফা ওয়ার্ল্ডে আমাদের সম্মানটা বাড়লো, বিকজ একটা সদস্য ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন আছে, এটা কখনোই কাম্য না। আমরা মনে করি আমরা যদি ভালো কাজ করি এবং এভাবে কন্টিনিউ করি, ফিফা থেকে আমরা আরো সহায়তা পাবো ইনশাআল্লাহ। আর লাস্টলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের হোয়াট এভার অ্যামাউন্ট যেটা আমাদের দেওয়ার কথা এজ এ মেম্বার, আমরা যেটা পাওয়ার কথা, আমরা ইনশাআল্লাহ এখন পুরো টাকাটা পাওয়ার চেষ্টা করতে পারবো। আর্থিক নিষেধাজ্ঞা থাকায় কি কি প্রতিবন্ধকতা ফেডারেশনকে মোকাবিলা করতে হতো, এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আপনাকে যে থোক টাকাটা দেওয়া হতো, ওই টাকাটা সাধারণত 2টা কিংবা 3টে ইনস্টলমেন্টে দিত, টিপিক্যাল যা নর্মাল। বাট তখন ইনস্টলমেন্ট অনেক বাড়া দেয়, 10-12টা ইনস্টলমেন্ট করে টাকাটা দিত, এবং প্রত্যেকবার দিত। দেওয়ার পরে যে টাকাটা দেওয়ার কথা আমাদেরকে, ওই টাকা থেকে একটা টাকা কেটে ফিফা একটা অডিটর নিয়োগ করতো। ওই অডিটর অডিট করতো, অডিট করে যদি ওকে বলতো, পরের টাকাটা আবার পেতো। তো এরকম করে যেটা হতো যে আমাদের বাৎসরিক যে কোটা ছিল, ওই টাকাটা আসলে কোনোদিন রেস্ট্রিকশনে থাকলে আমরা কোনোদিন পুরোপুরি টাকাটা পেতাম। যে টাকাটা পাওয়ার কথা, সে টাকা থেকে আপনার একটা টাকা কেটে একটা অডিটর ফার্মকে নিয়োগ করতো, মানে আমাদের টাকা থেকে কেটে আমাদেরকে অডিট করাইতো। এই ফিফার ফরওয়ার্ড প্রোগ্রাম, ফিফার স্পেশাল প্রোগ্রাম, অনেকগুলি প্রোগ্রাম আছে ফিফার, যেগুলি থেকে আপনি চাইলে ভালো প্রজেক্ট হলে ফিফা আপনাকে টাকা দেয়, এটা সকল সদস্যকে দেয়। তো ওই টাকাগুলি আমরা চেতে পারতাম না।
কাজী সালাউদ্দিনের আমলে আর্থিক কারণেই জরিমানা গুনতে হয়েছিল সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদিকে। তাছাড়া বিগত সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা আবু নাঈম সোহাগের নিষিদ্ধ হওয়ার অন্যতম কারণ ছিল আর্থিক অনিয়ম। এসকে শাওন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। রোডম্যাপ না হলেও নির্বাচনের জন্য প্রস্তুতি বিএনপি জামায়াতের। সন্ত্রাস এবং কালো টাকার ব্যবহার বন্ধে সতর্ক থাকার আহ্বান। 24-এর অভ্যুত্থানে বড় অংশীজন হলেও দলীয় নেতৃত্বে পিছিয়ে নারীরা। কৃষি থেকে ক্রীড়া, নানা খাতেই আছে বঞ্চনার গল্প। ঈদ ঘিরে নাটোরে যত্রতত্র মিলছে জাল টাকার নোট। আতঙ্কে ব্যবসায়ীরা, দ্রুত ব্যবস্থা না নিলে ছড়িয়ে পড়ার শঙ্কা। এবং ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলো বাফুফে। ফুটবলের উন্নয়নে বিশ্ব ফুটবলের সংস্থার আর্থিক বরাদ্দ পেতে বাধা নেই। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।